আসসালামু আলাইকুম, সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আমি ফারিয়া। আজ আলোচনা করব তৃতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে। এই তৃতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন 21 থেকে 28 পর্যন্ত আমরা এই পর্বে আলোচনা করব। তো প্রথম 21 নম্বর কোশ্চেনে কি বলা আছে চলো দেখি। বলা হয়েছে ওয়েবসাইট কাকে বলে ব্যাখ্যা করো। ওয়েবসাইট হলো সার্ভার কম্পিউটারের বরাদ্দকৃত স্পেস যা লোকেশন যেখানে এক বা একাধিক ওয়েব পেজ সংরক্ষণ করে রাখা হয়। ওয়েবসাইটের লোকেশন বা ঠিকানাকে ইউআরএল বলা হয়। আমাদের ইউআরএল কি এভাবেও কোশ্চেনটা আসতে পারে। ওয়েবসাইটের লোকেশন বা ঠিকানাকে ইউআরএল বলা হয়, আর এটাই হলো ওয়েবসাইট। ঠিক আছে, ইউআরএল কি এটাও আমাদের প্রশ্নে আসতে পারে। আচ্ছা, প্রত্যেক ওয়েবসাইটে সুনির্দিষ্ট ঠিকানা বা ইউআরএল রয়েছে যার মাধ্যমে কোনো ওয়েবসাইটকে সহজে খুঁজে পাওয়া যায় বা খুঁজে বের করা যায়। ওয়েবসাইটে ইন্টারনেট ব্যবহারকারীদের বিভিন্ন তথ্য বা সেবা প্রদানের সহায়তা করা হয়ে থাকে। আশা করি ওয়েবসাইট কি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে চলো দেখি। 22 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, ওয়েব পোর্টাল কি ব্যাখ্যা করো। তো ওয়েব পোর্টাল হচ্ছে এক ধরনের ওয়েবসাইটের যে বিভিন্ন লিঙ্ক থাকে, সেই লিঙ্ক বা হচ্ছে কন্টেন্ট ও সার্ভিস যা সেবার উৎস হতে পারে বা হচ্ছে সংগ্রাহক যা ব্যবহারকারী তথ্য সেবা দেওয়ার জন্য আমাদের সহজবোধ্যভাবে উপস্থাপনা করা যায়। একটি ব্যবহারকারী ভূমিকা এবং চাহিদার উপর ভিত্তি করে প্রাসঙ্গিক কমেন্ট ও আমাদের হচ্ছে ফাংশনালিটি সরবরাহ করতে পারে। যেমন ধরো কোনো একটা এয়ারলাইন্স কোম্পানির ওয়েব পোর্টাল থেকে আমরা খুব সহজেই কয়টা বাজে ফ্লাইটটা ছেড়ে যাচ্ছে অর্থাৎ ফ্লাইটের সময়সূচি জানতে পারি। এছাড়া টিকিট বুকিংয়ের যে ব্যবস্থা এটাও কিন্তু ওয়েব পোর্টালের সাহায্যে আমরা নিতে পারি। তাহলে ওয়েব পোর্টালের কাজ কি? ওয়েব পোর্টাল এক ধরনের লিঙ্ক, যে লিঙ্কের মধ্যে ঢুকে আমরা ধরো কোনো একটা এয়ারলাইন্স কোম্পানি হতে পারে বা কোনো একটা ট্রেনের ধরো তুমি টিকিট বুকিং করতে চাচ্ছ, সেই ক্ষেত্রে তাদেরও একটা ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে তুমি খুব সহজেই সেই লিঙ্কে গিয়ে তাদের কয়টা বাজে ট্রেনটা ছাড়বে, টিকিট কিভাবে বুকিং করতে হয়, তার ব্যবস্থা কি রয়েছে, এই সংক্রান্ত বিষয় কিন্তু তুমি তাদের পোর্টাল থেকে জানতে পারবে। এই হচ্ছে ওয়েব পোর্টালের বিষয়। আমাদেরও টেকনিক ইজি এডুকেশনে আলাদা ওয়েবসাইট রয়েছে, ওয়েব পোর্টাল রয়েছে, যেখান থেকে তুমি কিন্তু আমাদের টেকনিক ইজি এডুকেশনের সকল কিছু জানতে পারছো। আচ্ছা, এই ছিল আমাদের 22 নম্বর প্রশ্ন। পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে ওয়েবসাইটের কয়টি অংশ ও কি কি। আচ্ছা, ওয়েবসাইটের দুটি অংশ থাকে, একটা হলো ওয়েব সার্ভার আর একটা হলো ওয়েব ক্লায়েন্ট। ওয়েব ক্লায়েন্ট হচ্ছে, যেমন ধরো তোমাকে একটা উদাহরণ দিয়ে বলি, যেমন আমরা ইন্টারনেট বাসায় নেই, ইন্টারনেট দেওয়ার জন্য আলাদাভাবে আমাদের ইন্টারনেটের লোক আমাদের বাসায় এসে ইন্টারনেট দিয়ে যায়, তাই না? যে আমাকে ইন্টারনেট দিয়ে যাচ্ছে সে হচ্ছে ওয়েব সার্ভার, আর আমি যেহেতু ইন্টারনেট ব্যবহার করছি তার মানে আমি হচ্ছে ওয়েব ক্লায়েন্ট। ওকে, আচ্ছা, ক্লায়েন্ট সফটওয়্যার ব্যবহারকারী ইনপুট নিয়ে সার্ভারের কাছে ডেটা পাঠায় যাকে বলা হয় হচ্ছে রিকোয়েস্ট, আর সার্ভার সেই ডেটা অনুযায়ী ক্লায়েন্টের কাছে জবাব বা রেসপন্স পাঠায়। তার মানে হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে জবাব বা রেসপন্স পাঠাচ্ছে আর সার্ভার সেটা হচ্ছে গ্রহণ করছে, অর্থাৎ সে হচ্ছে ডেটা নিজের কাছে নিচ্ছে। আচ্ছা, এটাই ছিল হচ্ছে আমাদের দুইটা অংশ ওয়েব হচ্ছে সাইটের মধ্যে, ওয়েবসাইটের মধ্যে দুইটা অংশ, একটা হলো ওয়েব সার্ভার আর ওয়েব ক্লায়েন্টের মধ্যে পার্থক্য আমাদের আসতে পারে। ঠিক আছে, দেখো নিচে ওয়েব ক্লায়েন্ট বলতে কি বুঝে এটা বলা হয়েছে। চলো আমরা ওয়েব ক্লায়েন্ট কি সম্পর্কে জানি। ওয়েব ক্লায়েন্ট হচ্ছে এমন এক ধরনের সফটওয়্যার যা ব্যবহারকারীর পক্ষে কোনো ওয়েব সার্ভার থেকে তথ্য বা সেবা বা রিসোর্স যেমন ওয়েবসাইট, ইমেল বা ভিডিও পেতে অনুযায়ী মানে হচ্ছে রিসোর্স পেতে অনুরোধ করে, অর্থাৎ এই যে আমাদের রিসোর্সটা কোথা থেকে আসছে সেটা অনুরোধ সে করে থাকে এবং সার্ভার থেকে প্রাপ্ত ডেটা প্রদর্শন করে। সার্ভার থেকে সে যে প্রাপ্ত ডেটাটা পায় সেটা তার কাছে প্রদর্শন করে বা মানে হচ্ছে পাঠায়। এটি ইন্টারনেট প্রোটোকল যেমন হচ্ছে HTTP বা HTTPS এর মাধ্যমে এই কাজটি করা হয় বা এই কাজটি করে থাকে। ওয়েব ক্লায়েন্ট মূলত ব্যবহারকারী এবং ওয়েব সার্ভারের মধ্যে সেতু বন্ধন তৈরি করে থাকে। তাহলে আমাদের ওয়েব ক্লায়েন্ট কি করে? হচ্ছে আমাদের সেতু বন্ধনের কাজ করে থাকে ওয়েব সার্ভারের মধ্যে। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরবর্তীতে ওয়েব, আমি যেটা একটু আগে বললাম, ওয়েবসাইট এবং ওয়েব পোর্টাল বা ওয়েব ক্লায়েন্টের মধ্যে পার্থক্য আসতে পারে। এই দেখো একটা পার্থক্য ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে। সো ওয়েবসাইট ওয়েব পোর্টালের মধ্যে পার্থক্য লিখো। ওয়েবসাইট কি? ইন্টারনেটের মধ্যে যথাযথ সংযোগ, কোনো কম্পিউটারের বরাদ্দকৃত স্পেস বা লোকেশন যাতে এক
থেকে একাধিক ওয়েব পেজে সংরক্ষণ করে রাখা যায় তাকে ওয়েবসাইট বলা হয়। আর ওয়েব পোর্টাল হলো যে বিভিন্ন টাইপের আমরা লিঙ্ক পাই, যেমন ওয়েব পোর্টাল হচ্ছে একটা ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন লিঙ্ক বা হচ্ছে কন্টেন্ট ও সার্ভার বা সেবা সংগ্রাহক উৎস যা ব্যবহারকারী তথ্য বা সেবা দেওয়ার জন্য সহজবোধ্যভাবে উপস্থাপনা করে থাকে। ঠিক আছে, মানে অর্থাৎ আমরা এই ওয়েব পোর্টালের মাধ্যমে বিভিন্ন ধরনের সেবা বা সার্ভিস পেয়ে থাকি। আচ্ছা, এরপরে আরও একটা পার্থক্য দেওয়া আছে, যেমন হচ্ছে ওয়েবসাইট কি করে থাকে। ওয়েবসাইট মূলত তথ্য প্রদর্শন করতে ব্যবহার করে থাকে, যেমন আমাদের সংবাদ নিউজ আমরা শুনি, সে কী করে আমাদের বিভিন্ন ধরনের তথ্য বা ইনফরমেশন দিয়ে থাকে। আর ওয়েব পোর্টাল কী কাজ করে, ওয়েব পোর্টাল ব্যবহারকারীর জন্য বিভিন্ন টাইপের অনলাইন সেবা যেমন একক প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে, যেমন ই গভর্নেন্স। আমরা একটু আগে পড়ছি যে ই গভর্নেন্স হচ্ছে ইলেকট্রনিক গভর্নেন্স, যার মাধ্যমে আমরা খুব সহজেই বিভিন্ন সেবা পেয়ে থাকি, ইলেকট্রনিক বিভিন্ন সেবা পেয়ে থাকি, তাই না? আচ্ছা, অনলাইনের মাধ্যমে। এছাড়াও যেমন হচ্ছে ব্লগ, তারপর হচ্ছে কোম্পানির ওয়েবসাইট ইত্যাদি হচ্ছে ওয়েবসাইটের অন্তর্ভুক্ত। আর হচ্ছে আমাদের ওয়েব পোর্টাল বলতে বোঝানো হয় যে অনলাইনের যে ব্যাংকিং আমরা যেটা করছি ই গভর্নেন্সের মাধ্যমে, ই ব্যাংকিং বা শিক্ষার যে ক্ষেত্রে যে পোর্টালগুলো ব্যবহার করা হয়, শিক্ষা পোর্টাল ইত্যাদি হচ্ছে ওয়েব পোর্টালের কাজ করে থাকে। এরপর আমরা এখন ওয়েবসাইট এবং ওয়েব ক্লায়েন্ট নিয়ে আলোচনা করব। ওয়েবসাইট এবং ওয়েব ক্লায়েন্টের মধ্যে পার্থক্য দেখো নিম্নে দেওয়া হলো। ইন্টারনেটে অবস্থিত একক বা একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলা হয়। আর যে সকল সফটওয়্যার ব্যবহার করে ওয়েবসাইটে প্রবেশ করা যায় সেগুলোকে ওয়েব ক্লায়েন্ট বলা হয়। আমরা কোনো একটা সফটওয়্যার ব্যবহার করে কি করে থাকি, ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করতে পারি। এই ওয়েবসাইটে প্রবেশ করা যায় যে সেটাকেই বলা হয় ওয়েব ক্লায়েন্ট। এবার ওয়েবসাইট সার্ভারের কম্পিউটারে সংরক্ষণ করা থাকে, তাহলে ওয়েবসাইটগুলো কি করা থাকে, সার্ভারের মধ্যে কম্পিউটারে সংরক্ষণ করা থাকে, কিন্তু ওয়েব ক্লায়েন্টে আবার ব্যবহারকারী ডিভাইসে থাকে। ঠিক আছে, এটা কম্পিউটারে সংরক্ষণ থাকে আর ব্যবহারকারী ডিভাইসে ওয়েব ক্লায়েন্টটা থাকে। আচ্ছা, তারপর হচ্ছে ওয়েবসাইটে তথ্য বা সেবা প্রদান করা হয়। ওয়েবসাইটে কি প্রদান করা হয়, বিভিন্ন সেবা প্রদান করা হয়। আর এখানে কি প্রদান করা হয়, যেমন এখানে খবর বা নিউজ আমরা শুনতে পাই ওয়েবসাইটের মাধ্যমে। আর এখানে ওয়েব ক্লায়েন্টের মাধ্যমে তথ্য ও সেবা, এখানে শুধু তথ্য সেবা প্রদান করা, এখানে তথ্য ও সেবা উভয় প্রদান করা হয়। ঠিক আছে, তারপরে হচ্ছে ওয়েবসাইট সার্ভার দ্বারা নিয়ন্ত্রিত। ওয়েবসাইট সার্ভার দরকার হয় আলাদাভাবে, আর ওয়েব ক্লায়েন্ট ব্যবহারকারী মানে যে ব্যবহার করছে তার দ্বারাই নিয়ন্ত্রিত। যেমন তুমি একজন ওয়েব ক্লায়েন্ট, ঠিক আছে, তার মানে তোমার দ্বারাই এটা নিয়ন্ত্রিত হচ্ছে। আর ওয়েব সার্ভার হচ্ছে এর মধ্যে সার্ভারের সাহায্যে এই ওয়েবসাইটটা নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। আচ্ছা, আশা করি এটাও বুঝতে পারছি আমরা। এরপরে আমরা হচ্ছে টিসিপি আর আইপি কি এই সম্পর্কে বলবো। টিসিপি ও আইপির পূর্ণরূপ যথারূপ হলো ট্রান্সফরমেশন কন্ট্রোল প্রোটোকল, আর আইপি হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। এগুলো এক ধরনের কমিউনিকেশন প্রোটোকল যা ইন্টারনেট ব্যবহার করা হয়। ইন্টারনেটে এই সকল প্রোটোকলগুলো ইন্টারনেট প্রোটোকল বা ট্রান্সফরমেশন কন্ট্রোল প্রোটোকল ইত্যাদি ব্যবহার করা হয়ে থাকে। আমাদের এটি কতগুলো নিয়মে সেট হিসাবে কাজ করে থাকে, নিয়মের একটা সেট আকারে কাজ করে থাকে, যা ডেটা ছোট ছোট প্যাকেট আকারে ভাগ করে নেটওয়ার্কের মধ্যে আর কি আমাদের নির্ভরযোগ্য নেটওয়ার্কের মাধ্যমে এটা পাঠানো হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো হয়। ছোট ছোট প্যাকেট বা ছোট ছোট ডেটা আকারে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো হয় এবং পুনরায় একত্রিতও করা যায়। এটাকে আবার পুনরায় যখন ছোট ছোট করে যেমন ভাগ ভাগ করে পাঠানো যায়, আবার একসাথে আবার ইনক্লুডও করা যায়, এইটাই বলা হয়েছে এখানে। এবার আমরা এইচটিটিপিএস এবং এইচটিটিপি এর মধ্যে পার্থক্য বলবো। এইচটিটিপি এবং এইচটিটিপিএস এর আলাদা ফুল মিনিং রয়েছে, সো আমরা এটা দিয়ে একটা প্রথম পার্থক্য লিখতে পারি। যেমন এইচটিটিপির পূর্ণরূপ হলো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, আর এইচটিটিপিএস এর ফুল মিনিং হলো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল আমাদের হচ্ছে সিকিউর। এরপরে দেখো কি বলা হয়েছে, এই প্রক্রিয়ায় ডেটা পাঠানো যায়, মানে পাঠানো নিরাপদ নয়। আর এই যে আমাদের এইচটিটিপিএস এর মাধ্যমে খুব সহজে ডেটা পাঠানো যায় এবং এটা নিরাপদ, সেফ। তারপরে হচ্ছে এই প্রোটোকলের আয়তায় পাঠানোর ডেটা এনক্রিপ্ট হয় না।
ফলে ডেটা তথ্য চুরি হওয়ার একটা সম্ভাবনা বা পসিবিলিটি বেশি থাকে, কিন্তু এটার মধ্যে ডেটা এনক্রিপশন হয় যে কারণে খুব সহজেই তথ্য চুরি হয় না, ঠিক আছে, এবং চুরি হওয়ার ঝুঁকিও থাকে না। তাহলে এই প্রোটোকলের আওতায় পাঠানোর ডেটা বা তথ্য এনক্রিপ্ট অবস্থায় থাকে, ফলে ডেটা বা তথ্য চুরি হওয়ার ঝুঁকি থাকে না। মানে এটা হচ্ছে খুব সহজে কেউ চুরি করতে পারে না, আর এই তথ্যগুলো খুব সহজেই যে কেউ চুরি করতে পারে। এই হচ্ছে আমাদের পার্থক্য, আমরা খুব সহজেই এটা লিখতে পারবো আশা করছি। তো তোমরা আশা করি এই ক্লাসটি বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।